আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী। আমি আজকে আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আমাদের আলোচনার বিষয় আমরা যেটা স্থির করেছি দর্শক মণ্ডলী, সেটা হলো যে আপনারা জানেন যে এনআরবিদের জন্য $100 কোটি একটা টাকা বন্ড আইএফসির সাথে ছাড়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। এছাড়াও আমরা আলোচনা করব যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম বিএসইসি হাতে নিয়েছেন এবং এটা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এবং সার্বিকভাবে পুঁজিবাজার সংক্রান্ত সকল বিষয় আমাদের আলোচনায় আসবে। আর দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন আমাদের অতিথি জনাব অধ্যাপক এম শাহজাহান মিনা, আর্থিক খাত বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই। জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন, পুঁজিবাজার বিশ্লেষক এবং উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অনেকদিন পরে আপনাকে পেয়েছি আজকে। সো দর্শক মণ্ডলী, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রফেসর মিনা, আপনি জানেন যে এনআরবিদের জন্য $100 কোটি একটা টাকা বন্ড অর্থমন্ত্রী আইএফসির সাথে মাধ্যমে ছাড়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং সেইটা 4 থেকে 5% ইন্টারেস্ট হবে এবং সেটা এনআরবি ছাড়াও যে কেউ সেটা কিনতে পারে। তো এই যে একটা টাকা বন্ড আসছে বাজারে $100 কোটি, সেইটা কি আমাদের পুঁজিবাজারে যদি লিস্টেড হয় এবং পুঁজি বাজারের মাধ্যমে যদি জিনিসগুলা মার্কেটিং করা হয়, তাহলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এবং দেশের সাধারণ বিনিয়োগকারীরা যেমন উপকৃত হন। সো এই ব্যাপারে আপনার কি বক্তব্য যে ওয়েদার অর নট পুঁজিবাজারে লিস্টেড হয়ে এই বন্ডটা যদি হয় তাহলে আরো ভালো হয় কিনা সেটা জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাই জানি বাংলাদেশের যে বর্তমান পুঁজিবাজার আছে, এইখানে পুঁজিবাজারে কিন্তু বন্ডের খুব একটা নেই, একেবারে নেই। 2-3টি কোম্পানির বন্ড আছে, তাও খুবই অল্প কর্পোরেট বন্ড আছে। তবে যে বিষয়টি আপনি উল্লেখ করলেন যে এনআরবি যে বন্ডের কথা ছাড়ার কথা চিন্তা ভাবনা করছে, সেইটা অবশ্য পুঁজিবাজারের বন্ডের সাপ্লাইয়ের দিক যদি আমরা বিবেচনা করি তাহলে একটা ইতিবাচক দিক আমার কাছে মনে হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা এটা যে ইন্টারেস্ট রেটটার কথা আপনি উল্লেখ করলেন, এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আসলে লুক্রেটিভ না। আমি এক্স্যাক্টলি জানি না কত পার্সেন্ট, বা আপনি যেটা বললেন যদি 4 to 5%, তো 4 to 5% বাংলাদেশে এই 4 to 5% বিনিয়োগ করার জন্য লোকজন খুব একটা বেশি আগ্রহী হবে বলে আমার কাছে মনে হয় না। তার কারণ মানুষ তো এমনিতেই ব্যাংকে বা যে কোনো জায়গা ফিক্সড ডিপোজিট করে টাকা রাখলে তারা 8%, 9%, আবার কোনো জায়গায় 10%ও পাওয়া যায়। সুতরাং এই যে 4 to 5% ইন্টারেস্টে যে বন্ড ইস্যু করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং এটা আমার কাছে মনে হয় না যে এখানে বিনিয়োগকারীরা, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন বা ইভেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, তারাও কিন্তু এখানে বিনিয়োগে খুব একটা আগ্রহী হবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এই 5% ইন্টারেস্ট, যেখানে আমাদের দেশের এই ইনফ্লেশন 5%-এরও বেশি, 6 to 7% সরকারি হিসাব মতে, সেই হিসাবে সেই বন্ডের ইন্টারেস্ট যদি আমার 5%ও হয়, তাহলে কিন্তু এটা আলটিমেটলি যারা বিনিয়োগ করবে তাদের জন্য নেগেটিভ রিটার্নটা আসবে। তাই একজন স্বাভাবিক বিনিয়োগকারী যিনি তা বিনিয়োগ করে সেখান থেকে কিছু পজিটিভ গেইন পেতে চান, যেখানে নেগেটিভ রিটার্ন আসবে সেখানে বিনিয়োগ আসবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এখানে মিনা ভাই একটা জিনিস সেটা হলো যে এইটা কিন্তু এনআরবিদের জন্য বেসিক্যালি। আচ্ছা, কিন্তু যদি আমি ইন্টারেস্টেড হই আমিও কিনতে পারি, আপনিও কিনতে পারেন। যে জিনিসটা মাথায় রেখে এটা 4 to 5% ইন্টারেস্ট রেট করা হয়েছে, সেটা হলো এনআরবিরা যদি বিদেশের কোনো ব্যাংকে টাকা রাখেন তখন কিন্তু ওনারা ইন্টারেস্ট জিরো, কোনো ইন্টারেস্টই কিন্তু ওনাদের সেভিংসের উপরে পাচ্ছেন না, ডিপোজিটের উপরে। সো ওই চিন্তায় কিন্তু আইএফসি যে প্রস্তাবনা দিয়েছে সেটা 4 to 5%, এবং ওইটার জন্যই কিন্তু
ইন্টারেস্ট রেটটা এই পর্যায়ে আছে। আমার বিষয় যেটা ছিল সেটা হলো যে একটা উইন্ডো ক্রিয়েট করা, যে এনআরবির যদি কোনো প্রয়োজন হয় এনআরবি এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে, চিটাগং স্টক এক্সচেঞ্জে এটা বিক্রি করে তার টাকাটা যাতে ক্যাশ করতে পারেন, এই বিষয়টাই আমার ছিল। না, এটা ঠিকই আছে, আপনি যেটা বলছেন এইটা এইভাবে চিন্তা ভাবনা করলে এটা তাদের জন্য কিন্তু লাভজনক একটা উইন্ডো পেল। হ্যাঁ, বাহিরে আমরা জানি যেটা ইন্টারেস্টে আপনি যেটা বললেন নেগেটিভ না হলে অ্যাটলিস্ট হয়তো কোনো কোনো জায়গা 1% 2% রেট অফ রিটার্নে টাকা বিনিয়োগ করা যায়। সেই সেন্সে কিন্তু আমরা দেখছি যারা বিভিন্ন দেশে আমাদের লোকজন যারা কাজ করছেন ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। আমরা কয়েকদিন আগে দেখলাম জাপানে যে এখন আমাদের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব ওখানে বিনিয়োগের জন্য তাদেরকে ওখানে আকর্ষণ করার জন্য একটা মিটিং করেছে, আমরা টিভির মাধ্যমে জানলাম। অর্থাৎ যারা এনআরবি আছে তারা কিন্তু এখানে বিনিয়োগ করতে চায় এবং কেন করতে চাচ্ছে? বিকজ তারা ওখানে তাদের যে প্রত্যাশিত রিটার্নটা সেটা তারা পাচ্ছে না। সেই সেন্সে এনআরবি যারা আছে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার একটা ক্ষেত্র সৃষ্টি করার জন্য এটা একটা ভালো পদক্ষেপ এবং তারা বিনিয়োগ করতে আসবেন। তার কারণটা হচ্ছে তাদের ওখানে তারা আইডল পড়ে আছে, এখানে তারা 5% পাইলো তাদের জন্য অনেক লভ্যাংশ। হ্যাঁ, শুধু তাই নয়, এটা তাদেরকে আবার বাংলাদেশে শুধু এই বন্ডে না অন্য ক্ষেত্র বিনিয়োগ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে। সেই হিসেবে আমি মনে করি এটা একটা পজিটিভ ইফেক্ট আমাদের দেশে পড়বে। কিন্তু যদি আপনি আমাদেরকে বলেন সাধারণ বিনিয়োগকারী অথবা আমাদের দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করার জন্য খুব বেশি আগ্রহী না হতে পারে। রাইট, থ্যাংক ইউ। ফোরকান ভাই, আপনার কাছে আসি, অনেকদিন পরেই আসলাম অবশ্য। সেটা হলো এই ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটা বলবেন। আরেকটা জিনিস একটু জানতে চাই যে আপনি যেমনটা শুনলেন, আমরা প্রোগ্রামের শুরুতেই বলেছি যে এসইসি ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং সেটা 3টা পর্যায়ে ওনারা করবেন, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এবং এটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এরকম একটা প্রোগ্রাম ওনারা নিচ্ছেন। তো এইটার ব্যাপারে আপনি যদি বিশদভাবে বলেন এবং কেন এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা আমাদের বিনিয়োগকারীদের জন্য এবং সর্বসাধারণের জন্য যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন্টারেস্টেড এবং যারা কাজ করছেন ওনাদের জন্য এটা প্রয়োজন, প্লিজ। আমি শুধু শাহজাহান মিনা ভাইয়ের সাথে ওই একটা জায়গায় একটু যোগ করি। সেটা হলো যেই ইন্টারেস্ট রেটটা ঠিক করা হয়েছে এখন 4 to 5% ফর এনআরভি স্পেশালি, আমার কাছে এটা খুব জাস্টিফাইড মনে হয়। এই কারণে মনে হয় আমরা খুব ভালো করে জানি যে এনআরভিরা যদি বাংলাদেশে কোনো বন্ড কেনে তাদের কিন্তু ওই বন্ডের উপরে কোনো ট্যাক্স নাই, ইন্টারেস্টের উপরে কোনো ট্যাক্স নাই। তা আমি যদি এটাকে ট্যাক্স লোড করি আলটিমেটলি এটার পার্সেন্টেজ গিয়ে পড়তেছে 7 to 8%, যেটা এফডিআর রাখলেও এখন 7.5%-এর বেশি পাওয়া যায় না। ওখানে ট্যাক্স কর্তন করতে হচ্ছে। এক্স্যাক্টলি। সো ওখানে সবচাইতে যে আমি যেমন কালকেই একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথা বলছিলাম, নট ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বহু বার্গেনিং করেও তাকে 7.5%-এ রাজি করা যাচ্ছে না, সে 7%-এর উপরে দিবে না। তো 7% এখন ওই লোকটা যদি 30% ব্র্যাকেটে হয় তাহলে 30 into 7, 3 7 21, 2 টাকা 10 পয়সা ওখান থেকে চলে যাবে। থাকলো কত? আলটিমেটলি 5 টাকা, 5%। তো 5% যদি থাকে তাহলে ঠিকই তো আছে, 5% ওই হিসাবে ঠিকই আছে। সুতরাং আমার একটা বিশ্বাস যে এইটা আপনার যারা এনআরভি আছেন আমাদের, তারা স্পেশালি ইউরোপে যারা আছেন, ইউরোপ এবং আমেরিকায় যারা আছেন, তারা কিন্তু ইন্টারেস্ট ফিল করবেন অনেক বেশি। আর মিডল ইস্টে যারা এনআরভি আছেন তারা আরও বেশি করবেন, কারণ মিডল ইস্টে কোনো ইন্টারেস্টই নেই। সো ওখানে অ্যাটলিস্ট এশিয়া ইউরোপে কিন্তু অ্যাটলিস্ট 1% অনেক সময় আছে, 2% আছে, 0.50 আছে, ডিপেন্ডস। কিন্তু মিডল ইস্টে কিন্তু কোনো ইন্টারেস্টই নেই। সো তারা যারা মিডল ইস্টে ওয়েল অফ, আমাদের মিডল ইস্টে বেশিরভাগই কিন্তু আমাদের যেসব লোকজনরা কাজ করছেন তার বেশিরভাগই কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ। কিন্তু যারা ওয়েল অফে যারা আছেন তারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবেন যদি না তাদের ইনভেস্টমেন্ট ডায়নামিক অ্যাটিটিউড না থাকে। আর ইনভেস্টমেন্ট ডায়নামিক অ্যাটিটিউড না থাকলে তো কেউ বন্ডে যাবে না, সিম্পল ইস্যু। তো সেই দৃষ্টিকোণ থেকে যাদের ইনভেস্টমেন্ট ডায়নামিক অ্যাটিটিউড নাই বা যারা আইডল মানিটা ওখানে রেখে দিয়েছে তাদের জন্য এটা হচ্ছে গুড ডিসিশন। এটা হলে আমি আপনার সাথে একটু যোগ করলাম। কিন্তু সেটা আরো ভালো হতো যদি তাদের জন্য একটা উইন্ডো ওপেন হতো। কারণ এখন সে বন্ডটা কেনার পরে সে তার বন্ডটা ম্যাচিউর হওয়া পর্যন্ত তাকে বসে থাকতে হবে, কিন্তু যদি উইন্ডোটা ওপেন থাকতো তার প্রয়োজনে সে এটাকে লিকুইড করে নিতে পারত। এটা ডেফিনেটলি, এবং অন্যদিকে ক্যাপিটাল মার্কেটের জন্য একটা প্রাণও তৈরি হইতো। দ্যাটস রাইট। ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম নিয়ে আমরা আলাপ আপনি শুরু করবেন। সরি, তার আগে একটা ফোন আছে, আমি নিয়ে নিই ইফ ইউ পারমিট। দর্শক কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন।
জি, আমার নাম আক্তার হোসেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শেয়ার মার্কেটে যে একটা কেলেঙ্কারি বা বিভিন্ন ধরনের দাম কমে যাচ্ছে, বা শেয়ার মার্কেটে যারা সেকেন্ডারি ব্যবসায় যারা জড়িত তাদের দিন দিনই লস হচ্ছে। এর প্রধান কারণ হলো কিছু কিছু জিনিস আছে, যেমন এই আইপিওর যারা করে, আইপিও ছাড়ে, এরা 10টা 15 থেকে শুরু করে 200 250 300 পর্যন্ত আইপিওর নামে বেনামে খোলে। এরা টাকা জমা দিয়ে লটারিতে যে টাকা এইগুলা পাচ্ছে, আইপিও যেগুলা পাচ্ছে, এগুলা বিক্রি করে দিয়ে আবার টাকাগুলো উঠাই নিয়ে চলে যায়। আবার দিন দিন অনেক শুধু বাড়তেই থাকে। তো এমন যদি হয়তো সেকেন্ডারি মার্কেটের টাকাই তো চলে যাচ্ছে, মার্কেট ভালো কিভাবে হবে? থ্যাংক ইউ আপনার প্রশ্নটা আমরা নিচ্ছি প্রোগ্রামে, এবং এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের উত্তরটা আমি কিছুটা অংশে আমি দেব, আর বাকিটা ফোরকান ভাই পরে দিয়ে অ্যাড করবেন। স্যার, আপনি যদি করতে চান আপনিও করতে পারেন। সেটা হলো যে দেখেন, আইপিওর ম্যাটারটা যেটা আপনি বলছেন যে মার্কেটের টাকা চলে যাচ্ছে, এখানে কিন্তু একটু যদি আপনি স্ট্যাটিস্টিক্স যদি জেনে থাকেন, যদি আপনি জেনে নিয়েন, আপনি যে ব্রোকারেজ হাউসে কাজ করেন, সে মানে ইনভেস্ট করেন, যে 12-15% ইনভেস্টর যারা আছেন আইপিওতে, ওনারা ক্যাশ ডিপোজিট করেন আইপিও কেনার জন্য, অ্যাপ্লাই করার জন্য, এবং সেটা বিক্রি করে আইপিওটা আবার ক্যাশ নিয়ে যান। এইটার পরিমাণ হচ্ছে, পার্সেন্টেজ হলো 12-15%। আর 85% যেটা, সেটা কিন্তু সেকেন্ডারি মার্কেটে অ্যাকাউন্ট ডেবিট করে আমরা নিয়ে যাই আইপিও অ্যাপ্লিকেশনের জন্য। ওনারা যখন করেন তখন ওনাদের যে অ্যাকাউন্ট আছে সেকেন্ডারি মার্কেটে, সেখান থেকে কিন্তু ডেবিট হয়ে যায়। তার মানে হচ্ছে যে 85% কিন্তু বাজারেই থাকছে, পয়সা সেকেন্ডারি মার্কেটেই থাকছে। অনলি 12-15% যারা আইপিও হান্টার্স, এটা সর্বযুগে সর্বকালেই ছিল। আইপিও হান্টাররা এক শ্রেণীর ইনভেস্টাররা, প্রাইমারি ইনভেস্টাররা, ওনারা প্রাইমারিতেই ইনভেস্ট করেন এবং প্রাইমারি থেকে টাকাটা ওনারা নিয়ে যান। সো কাজেই 85% টাকা কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে যায় এবং সেকেন্ডারি মার্কেটে ফেরত আসে। সো সেখানে আইপিওর টাকা যে সব চলে যাচ্ছে, এইটা আমি এটা কিনতে পারলাম না, এইটা ঠিক এইভাবে না, স্ট্যাটিস্টিক্স এইভাবে বলছে না। সো কাজেই এটা সঠিক স্ট্যাটিস্টিক্স জেনে তারপরে আমার মনে হয় এই জিনিসগুলো আলাপ করা ভালো। জি ফোরকান ভাই, আমরা যেখানে ছিলাম আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। ওকে, তো ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা যেটা আপনি বলেছেন বা আমিও দেখেছি বিভিন্নভাবে, তো এটা আমি বলবো যে এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। এটা এখন যেটা নেওয়া হচ্ছে, ডেফিনেটলি এটাকে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু এটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাইলে হয়তো আজকে আমাদের যেসব বিনিয়োগকারীদেরকে আমরা বলি ওনারা না বুঝে বাজারে এসে টাকা হারায় ফেলছেন, বা ওনারা না বুঝেন নাই, বা ফটকা বাজারি ব্যবসা হচ্ছে, এই কথাগুলো বলার লোকের সংখ্যা কিন্তু কমে যেত। কারণ প্রত্যেকেই বাজার সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যেতেন এই লিটারেসি প্রোগ্রামের মধ্য দিয়ে। এটা কিন্তু আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে একটা একাডেমি আছে, সেটার মাধ্যমে কিছুটা হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ মাঝে মধ্যে করে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হঠাৎ করে মেলা টেলা করে কিছু করে। তো এই জিনিসটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা মহৎ উদ্যোগ আমি মনে করি। তার অনেকগুলো ভালো উদ্যোগের মধ্যে এটা একটা উদ্যোগ, এবং এটা ডেফিনেটলি যেটা আমি দেখেছি ন্যাশন ওয়াইড হবে। এটা ন্যাশন ওয়াইড হবে। ইট ইজ নট সেন্ট্রালাইজ ইন ঢাকা অর চট্টগ্রাম ও খুলনা, নট দ্যাট। ইটস এ ন্যাশন ওয়াইড প্রোগ্রাম। সো ইটস ফর অল। আমি দেখেছি ওখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জেনারেল পিপল থেকে শুরু করে সবাইকে কাভারেজ দেওয়া হবে। সো এইরকম জায়গাটায় যখন সবাই বাজারটা সম্পর্কে বা বাজারে ফাইন্যান্সিয়াল, অ্যাটলিস্ট তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না বুঝুক, কিন্তু যে বেসিক যে জায়গাগুলো দেখে তার ইনভেস্টমেন্টের ডিসিশনটা নেওয়া উচিত, বা ওই জায়গাগুলো যদি সে না বুঝেও থাকে, তাহলে কার কাছে গিয়ে সে বুঝতে পারে, এই ইনফরমেশনগুলো যখন তার কাছে থাকবে, তখন আমার মনে হয় তার ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে একটা প্রুডেন্ট ডিসিশন নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। সো এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যত তাড়াতাড়ি শুরু হয় তত ভালো। আবার আরও একটা জিনিস আমি যেটা দেখেছি, যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ থিঙ্কিং যে এটাকে কোনোভাবে পাঠ্যপুস্তকের মধ্যেও নিয়ে আসা যায় কি না। এটা আমি দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। তো আমি মনে করি এটা যদি, মানে ইটস এ সেক্টর নাও, ইটস এ ভেরি উইক সেক্টর। সো আমি জানি না সরকার এটাকে কীভাবে দেখছে, আমরা জেনারেল পিপল কীভাবে দেখছি, কিন্তু রিয়েলিটি ইজ অনেক বড় একটা সেক্টর এখানে।
মার্কেট ক্যাপিটালাইজেশন এখন আমাদের প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। সো এরকম একটা জায়গায় যেখানে 3 লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন বা অ্যারাউন্ড 4 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, তো এরকম যা বাংলাদেশের এক বছরের বাজেটের সমান টাকা যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, তো সেরকম একটা জায়গা যদি পাঠ্যপুস্তকে আসে সেটা দোষের কিছু না। যদি ব্যাংক সম্পর্কে পাঠ্যপুস্তকে আসতে পারে তাহলে এটা সম্পর্কে কেন আসবে না? কারণ এটাও যদি পাঠ্যপুস্তকে এসে যায় তাহলে এটাও একটা মহৎ উদ্যোগ হবে। আমি মনে করি এটা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে হয়তোবা আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং যারা কমিশনার আছেন ওনারা ডেফিনেটলি আলাপ করবেন, করে এটা নিয়ে আসা গেলে একটা প্রাইমারি চিন্তা মানুষের প্রথম থেকেই তৈরি হবে এবং ডেফিনেটলি এটা দেশের অর্থনীতির জন্য একটা অনেক বড় উদ্যোগ হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি যে প্রোগ্রামটা আমি পেয়েছি তাতে হচ্ছে এরকম যে শর্ট টার্ম যেটা হবে সেটা আপনার জেনারেল ইনভেস্টর ইনক্লুডিং অফিসিয়ালস অফ ডিফারেন্ট ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ডিফেন্স, জার্নালিস্টদেরকে নিয়ে ফার্স্ট ফেজটা হবে। সেকেন্ড ফেজে আসবে স্টুডেন্টস, গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড নন গভর্নমেন্ট অ্যান্ড মিডল ইনকাম পিপল। লং টার্মে যেটা আসবে এইটা আবার একটা খুব সুন্দর একটা জিনিস, যে লং টার্মে যে প্রোগ্রামটা এসিসি নিয়েছে সেটা হলো একটা টিম করা হবে ট্রেনারদের, যারা ট্রেনিং দেবে গ্রাসরুট লেভেলে ইনভেস্টরদেরকে যারা ট্রেনিং দেবে। A team of trainers will be created from retired government officials for training to people in remote areas. এক্স্যাক্টলি। তার মানে যে সকল সরকারি কর্মকর্তারা ওনারা ট্রেনিং নেবেন, নিয়ে ওনারা হয়তো কেউ জাফলংয়ে থাকেন, ওনারা জাফলং এরিয়া ওনাকে দেয়া হবে যে এই কাজটা আপনি এই জায়গায় করেন। সো কাজে এই যে একটা জিনিস, এইটা মীরা ভাই আপনি না, আমি আসলে যে বিষয়টি আসলে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা উনি ঠিকই বলেছেন যে এই যে আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বা শেয়ার মার্কেটে যে বিপর্যয়গুলি ঘটছে এর একটা মূল কারণ কিন্তু ওটাও আছে যে আসলে আমাদের এই বিষয়ে আমরা যারা বিনিয়োগ করছি সবাই আমাদের বিনিয়োগ করা উচিত কিনা, কোথায় বিনিয়োগ করা উচিত, এই যে বিষয়গুলি সম্পর্কে তাদের কিন্তু আসলে নলেজ কমই আছে অধিকাংশ লোকের। তো এটার জন্য যদি যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, আমি এটাকে সাধুবাদ জানাই। তো উনি যেটা বললেন যে পাঠ্যপুস্তকে আমার জানা মতে, আমি যেহেতু ইন্টারমিডিয়েটে আমরা যারা বিজনেস স্টাডিজে লেখাপড়া করছে তাদের পাঠ্যপুস্তকে কিন্তু অলরেডি জিনিসটাকে ইনক্লুড করা হয়েছে। যারা শুধুমাত্র বিজনেস স্টাডিজের ছাত্র তাদের জন্য এটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু অন্য জায়গায় আপনি যদি আপনি মনে করেন মানবিক বিষয় বা আপনি বিজ্ঞানের বিষয় যারা লেখাপড়া করছে তাদের জন্য ও কিন্তু এটা আপনি ইনক্লুড করা যেতে পারে। তার কারণ এটা একটা বেসিক জিনিস। এখানে বিনিয়োগ তো শুধুমাত্র যারা ব্যবসা পড়বে তারা তো বিনিয়োগ করবে না, বিনিয়োগ করবে সবাই, যারা সায়েন্স পড়ছে, যারা মানবিক গ্রুপে পড়ছে সবাই কিন্তু বিনিয়োগ করবে। সুতরাং প্রাথমিক ধারণার জন্য এটাকে যদি আমরা পাঠ্যপুস্তকে নিয়ে আসতে পারি সেটা একটা ভালো ফল দিবে। আর যেটা আপনি বলছেন যে হ্যাঁ এই বিষয়টা কিন্তু বহু আগের থেকে ছিল, কিন্তু যেভাবে করা উচিত ছিল ওইভাবে নেই। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা কিন্তু ট্রেনিং দিচ্ছে বিভিন্ন বিষয়ে। আবার একটি প্রতিষ্ঠান অলরেডি করা হয়েছে, এটা একটা ন্যাশনাল প্রতিষ্ঠানই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এবং সেখানেও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেখানে নিয়ন্ত্রণ আছে এবং তারাই কিন্তু ওই আমরা যেটা জানি ওই বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি বিসেকের চেয়ারম্যানই ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এই প্রোগ্রামগুলি কিন্তু আছে এবং এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8-10 বছরের মতো হয়ে গেছে এটার বয়স। এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আবার এটা আমরা এটাও জানি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মহিলাদের জন্য আলাদা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। ট্রেনিংয়ের ব্যবস্থা যে করা হচ্ছে আমি এটাকে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করি। তার কারণ আমরা যারা বিনিয়োগ যারা করবে তারা যদি এই বিনিয়োগের ফান্ডামেন্টাল যে বিষয়গুলি, একেবারে মৌলিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে বিনিয়োগ করে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের ট্রেনিং থাকলে, বাট এটা বেশ সময় নেবে, এটা করতে হলে বেশ সময় লাগবে। তাহলে কিন্তু এরকম আমরা যে 1996-এর এবং 2010-এর যে বিপর্যয়, তখন হয়তো আমরা বিপর্যয়গুলি থেকে কিছুটা মুক্ত হতে পারবো। তা আমি এটাকে সাধুবাদ জানাই। রাইট, এবং এটা করলে একটা হেলদি ইনভেস্টমেন্ট পরিবেশ সৃষ্টি হবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা হবে সেটা হলো দেখেন যে একটা ইকুয়াল ফিল্ড আর কি, একটা মানে লেভেল প্লেইং ফিল্ড, মানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে ফর অল ইনভেস্টার্স। সো এই ইনভেস্টার্সের জন্য যখন এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে
এটা কিন্তু বাজারকে অনেক বেশি হেলদি করে দিবে এবং এটা ডেফিনেটলি এই বাজার ফিউচারের জন্য খুব ভালো দিক বলে ইনভেস্টররা উপকৃত হবেন এবং জেনারেল পাবলিক যারা ফিউচার আমাদের তাদেরও উপকারে আসবে। একটু চেঞ্জ হয়েছে, যেটা আপনাকে আমি একটু বলি তাহলে আপনার সুবিধা হবে। সেটা হলো যে আগে যেমন ছোট ক্যাপিটালের কোম্পানিগুলোর দিকে বেশি ঝোঁক ছিল, কিন্তু আমরা এই 8-10 দিন ধরে দেখছি যে বিনিয়োগকারীরা বিগ ক্যাপেও ইন্টারেস্ট শো করছে এবং বিশেষ করে তেল কোম্পানিগুলা ইত্যাদি। তো এই একটা বোধহয় একটা পরিবর্তন আমরা ইদানিং দেখছি, কিন্তু তারপরেও বাজার যেরকম টার্ন অ্যারাউন্ড করার কথা ওইভাবে কিন্তু টার্ন অ্যারাউন্ড করছে না আপনার। আচ্ছা, প্রথম কথা হলো যে দেখেন মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে ছোট ক্যাপের যেসব কোম্পানিগুলো আছে এগুলোতে গেমলিংটা হয়, হয়তো সে কারণেই তারা ওখান থেকে সুইচ করে বড় ক্যাপের কোম্পানিগুলো এবং ভালো শেয়ারগুলোর দিকে আস্তে আস্তে মুভ করছে। এটা ডেফিনেটলি একটা ভালো দিক, এটা অবশ্যই বাজারের জন্য একটা ভালো দিক। কিন্তু বাজারের বর্তমান অবস্থা যদি আপনি বলেন, আমার কাছে ভাই কোনো কারণ, আমি চোখ বন্ধ করে যখন চিন্তা করি যে বাজারটা কেন এখন এরকম, আমি শুধু একটা জিনিসই দেখতে পারি প্রবলেম হিসাবে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের যে 2 বছরের যেটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার বাজারে কাজ করছে, এই জায়গাটা ছাড়া আর তেমন কোনো দিক আমি দেখতে পারি না। এক্সপোজারের যে টাইম লিমিটটা 2 বছর, যদি এই জিনিসটাকেই আমরা আমি মনে করি যে যত লোক বাজারের সাথে সংশ্লিষ্ট আছেন, যত জনের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি এবং আমার নিজের বিবেক দিয়ে যখন আমি চিন্তা করেছি, আমি সবসময় কিন্তু রেসপন্সটা কিন্তু এরকমই আসছে যে এইটা। তো এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন বাজারে কাজ করছে আর বাজারটা যখন এভাবে রুইন হয়ে যাচ্ছে, আমি জানি না মাননীয় অর্থমন্ত্রী বারবার এই কথাটা বলার পরেও, এবং মাননীয় বাণিজ্যমন্ত্রী হি ইজ ট্রাইং লট এবং উনি প্রচুর চেষ্টা করেছেন, আপনিও গিয়েছিলেন ওনার কাছে। সো মাননীয় অর্থমন্ত্রী বারবার বলছেন যে এটা হয়ে যাবে, বাট কোনো এক অজানা কারণে কেন এটা হচ্ছে না এটা বাংলাদেশ সরকার খুব ভালো করে জানে। কিন্তু আমার একটা জিনিস বিনীত অনুরোধ থাকবে, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে এই বাজারটা যদি ঠিকমতো না বাঁচে তাহলে দেশের ইকোনমি বলতে যেটা মিন করি আমরা, সেখানে যে একটা ধাক্কা লাগবে না এইটা আমরা হলফ করে অবশ্যই বলতে পারি যে একটা ধাক্কা অবশ্যই লাগবে। কারণ আপনি দেখেন এই সেকেন্ডারি বাজার যদি বেঁচে না থাকে তাহলে আইপিও বাজার, আমরা মাঝে মধ্যে শুনি আইপিও বাজার তো ভালো আছে। এখন আইপিও বাজার কতক্ষণ ভালো থাকবে? ততক্ষণই ভালো থাকবে যখন আপনি আইপিওর বাজারটাকে 10 টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন, তখনই আপনি আইপিওর দিকে যোগ দিবেন। কিন্তু স্টক সেকেন্ডারি মার্কেটটা যখন এইভাবে রুইন হতে থাকবে তখন আপনি নিশ্চয়ই মনে থাকবেন 97, 98 ওই সময়টার মধ্যে তখন আইপিও কিন্তু আন্ডার সাবস্ক্রাইব হয়ে যেত, মনে আছে কিনা আমি জানি না। ওই সময় আইপিও আন্ডার সাবস্ক্রাইব হয়ে যেত, আইপিওতে 10 টাকা দিয়ে কিনা 3 টাকায় বিক্রি করতে হইতো। সো ওই সিচুয়েশনটা যদি কোনো কারণে খোদা না করুক যদি আবার কামব্যাক করে, তাহলে এই বাজারটা কী হবে? আমরা যে আজকে যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে 2-1 জনকে বলতে শোনা যায় যে আইপিওর বাজার তো ঠিক আছে, ইয়েস ইটস গুড, আইপিও বাজার সরাসরি ইকোনমির সাথে জড়িত, সেটাও ঠিক আছে, কিন্তু যদি সেকেন্ডারি মার্কেট না বাঁচে আইপিও বাজার দিয়ে কি হবে? না, আইপিও আছে বলেই সেকেন্ডারি বাজারটা আছে বলেই আইপিওর ডিমান্ড আছে, দুইটা কোরিলেটেড এবং একটাকে বাদ দিয়ে আরেকটা চিন্তা করার সুযোগ নেই। কিন্তু আমার কাছে অবাক লাগে, এই জায়গা থেকে আপনার কাছে আসি, একটা ফোন নিয়ে নেই আপনি যদি পারমিট করেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম সাজন, আমি শ্যামলী থেকে বলছি। জি ভাই বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মার্কেটের এই দুরবস্থার কারণে আমরা যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, আমাদের মনে হচ্ছে যে এই মাসে 4টা আইপিও মার্কেটে আসলো। মার্কেটে যখন আইপিও আসার আগে 2 দিন মার্কেট পরে, আসার দিন পরে, এই খারাপ মার্কেটে এত আইপিও প্রতি এক মাসে 4টা আইপিও দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, আমরা এই নিয়ে আলোচনা করব। দর্শক আপনি একটু আমাদের সাথে থাকেন। জি, আপনি যেখান থেকে শেষ করেন। আমি যেটা বলছিলাম এই দুটো জিনিস কোরিলেটেড। তো সেই এখন যেটা হয়েছে দেখেন, তো আইপিও গুলো যখন আপনার বাজারে আসছে, আবার প্লাস আপনার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তাহলে সেকেন্ডারি মার্কেটকে যদি আপনি হেলদি না রাখেন, এবং একদম নীতি নির্ধারণী পর্যায় থেকেই বলতে মাঝে মধ্যে শোনা যায় যে আইপিও বাজার তো ভালো আছে, তো এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য কথা না, বাজারের জন্য এটা ভালো কথা না। দ্বিতীয় কথা হলো আমাদের মাননীয় অর্থমন্ত্রী কয়দিন আগে বলেছেন যে ফটকা বাজার ঈদের একটা, এটা বোধ হয় উনি বলেছেন যে শেয়ার বাজার নিয়ে আমি কিছু বলবো না, তারপরেই বলেছেন এটা কিন্তু কিছু ফটকা বাজার ঈদ। সো এইরকম লেভেল থেকে যখন এই কথাগুলো আসে, সেটা কিন্তু বাজারের জন্য খুব পজিটিভ মেসেজ নিয়ে আসে না। যদিও উনি প্রচুর চেষ্টা করছেন এই বাজারটাকে স্টেবল রাখার জন্য, তো সেরকম চেষ্টার মধ্য থেকে এরকম একটা কথা আবার কিন্তু বাজারকে কিছুটা আমার মনে হয় কিছুটা বিস্ময় ফেলে দেয় এবং ইনজেকশন দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। সো এই জায়গাটা বোধহয় মাননীয় অর্থমন্ত্রী হয়তো খেয়াল করবেন যে মানে এই জায়গাগুলোতে একটা, কারণ হয়েছে কি এই বাজারটা তো খুব সেন্সিটিভ বাজার
এবং এই যে আমাদের অর্থনীতিবিদদেরকে আমি মাঝে মধ্যেই বলতে শুনে যাই যে শেয়ার বাজারের অর্থনীতিতে কোনো ভূমিকা নাই। আমার কাছে অবাক লাগে কি করে ভূমিকা নাই, খুব অবাক কি লাগে, করে বেশি ভূমিকা অবাক নাই, লাগে। কি করে ওনারা বলেন, অর্থনীতির কোন সূত্রে ওনারা বলেন। আমি অর্থনীতি ছাত্র নয়, আমি বুঝি না, কিন্তু আমি একটা সাধারণ মানুষ, আমার বিবেক আছে, আমার মগজ আছে, ওইটা দিয়ে যদি আমি চিন্তা করি কোথায় না। আপনাকে সোজা জিনিস চিন্তা করে দেখেন, একটা আইপিও বাজারে আসা 500 কোটি টাকা নিয়ে আসতেছে বা 200 কোটি টাকা সে নিয়ে আসতেছে, 200 কোটি টাকা বাজারে ট্রেড হচ্ছে 400 কোটি টাকা, 400 কোটি টাকার উপরে সরকার ট্যাক্স পাচ্ছে না, তাহলে সেটা কি ইকোনমিতে আসছে না? আপনার যে লোকগুলো এখানে চাকরি করছে সেই লোকগুলো যখন তাদের স্যালারির উপর ট্যাক্স দিচ্ছে সেটা কি ইকোনমিতে আসছে না? আপনি যখন এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন তার ইনকাম করছে, তার বিভিন্ন চার্জ দিয়ে নিয়ে সেটার উপরে সে ট্যাক্স দিচ্ছে, সেটার উপরে সে ট্যাক্স দিচ্ছে, সেটা কি অর্থনীতিতে আসছে না? ডিভিডেন্ড ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছে, সেটা কি অর্থনীতিতে আসছে না? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ট্যাক্স দিচ্ছে এখন নতুন করে, সেটা কি ইকোনমিতে আসছে না? এখন আমার কাছে অবাক লাগে যখন ওনারা বলেন এই কথাটা অর্থনীতিবিদরা। সবচাইতে বড় কথা, একটু ইন্টারাপ্ট করি ফরকান ভাই আপনাকে, সরি, যে আপনার একটা কোম্পানি যখন 100 কোটি 200 কোটি টাকা উত্তোলন করে বাজার থেকে, এটা স্মল সেভিংস থেকে এই টাকাটা ওনারা উত্তোলন করেন, করার পরে হোয়াট ডু দে ডু, ওনারা গিয়ে এক্সপ্যানশন করেন, নতুন মেশিনারি আনেন, নতুন জব ক্রিয়েশন হয়। আপনাকে আরেকটা জ্বলন্ত প্রমাণ দেই, আজকে 10 কোটি টাকার ব্যাংকসগুলো পেড আপ দিয়ে শুরু হয়েছিল 1980 শতকের কথা বলি, আরো কম 10 কোটি টাকার, আরো কমও ছিল। তো এই যে 10 কোটি টাকার ব্যাংকস আজকে 700, 800, 1500, 1700 কোটি টাকা, এই টাকার যোগান কে দিয়েছে? এই যে রাইট শেয়ার ইস্যু করে আপনি টাকা এই বাজার থেকে নিয়েছেন। সো এই যে এতগুলো টাকা যে এই বাজার সরবরাহ করলো, এইটা অর্থনীতিবিদরা কি বলবেন এটাকে? এক্স্যাক্টলি। এবং সেটার পাশাপাশি আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই বাজার অর্থনীতিতে যেভাবে দিচ্ছে, ব্যাংক ব্যবস্থা কি সেভাবে দিচ্ছে? এখন আসেন কেন আমি কম্পেয়ারটা করে ফেলি। আমরা যদি ব্যাংক ব্যবস্থার দিকে খুব ভালো করে তাকাই, আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থাটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যতগুলো ব্যাংকের দিকে আপনি তাকাবেন কোনো না কোনোভাবে বহু টাকা কিন্তু এখান থেকে চলে গেছে, লোপাট হয়ে গেছে। তাইলে ব্যাংকিং ব্যবস্থা যেখানে এরকম রুইন হয়ে গেছে, সেখানে এরকম একটা ওপেন মার্কেট সিচুয়েশানে আমার টাকা ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ যদি আমি লোকজনকে করে দিতে পারি, তাহলে সেখানে তো কোনো দোষের কিছু না। তাহলে এখন আপনি আমাকে দেখেন, এবং যদি ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে একটা ইন্ডাস্ট্রি হয় আর আইপিওর মধ্য দিয়ে যদি একটা ইন্ডাস্ট্রি হয়, সেকেন্ডারি মার্কেটকে হেলদি রেখে, আমি হলফ করে বলতে পারি ব্যাংকিং ব্যবস্থা থেকে যে ইন্ডাস্ট্রিটা হয় সেখান থেকে যদি প্রপার মনিটরিং আমার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে থাকে, তাইলে হলফ করে আমি বলতে পারি যে ব্যাংকিং ব্যবস্থা ইন্ডাস্ট্রি থেকে আপনার আইপিওর ইন্ডাস্ট্রিটা ডেফিনেটলি ভালো পারফর্ম করবে। ফার্স্ট রিজন হলো সে তার ইকুইটি বেস বিজনেস করে। এখন ইকুইটি বেস বিজনেস করার কারণে তার কিন্তু ব্যবসা শুরু হওয়ার আগেই ব্যাংকের লোন শোধ করার কোনো তাড়া নেই। কিন্তু যখন সে ব্যাংকের লোন নিচ্ছে, তখন তার ব্যবসা হোক আর না হোক, 1 বছর গ্যাসেশন পিরিয়ড বা 2 বছর গ্যাসেশন পিরিয়ডের পরে তার টাকা পেমেন্ট করা শুরু হয়ে যায়, তাকে ইন্টারেস্টে পেমেন্ট করতে হচ্ছে, তাকে মূলধনে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, তাহলে ওই যে তার হেডেকটা, তার সে ব্যবসায় মন দিবে নাকি সে দেনাদারের টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু আপনার ইকুইটি বেস মার্কেটে নাই। তাহলে সেখানে যদি গভর্নমেন্ট চিন্তা করে যে আমি ভালো পারফর্ম করা কোম্পানিগুলোকে দেখতে চাই, তাহলে সেখানে ইকুইটি বেস মার্কেট যেটা ক্যাপিটাল মার্কেট আছে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবং সেখান থেকেই কিন্তু সরকারের রেভিনিউ কিন্তু অনেক বেশি, কারণ পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো যেইভাবে রেগুলেটেড, এইভাবে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো রেগুলেটেড নয়, এবং ওই কোম্পানিগুলো ট্যাক্স দেয় না, যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি সঠিকভাবে ট্যাক্স দেয় না। কিন্তু সরকার বাধ্য হয়ে এখন তাদের উপর টার্ন ওভার ট্যাক্স বসায় যে তোমরা দাও না, ঠিক আছে, তাহলে সেলের উপরে দাও। এই ব্যবস্থাটা তো তাদেরকে ট্রেডেড কোম্পানিগুলোর উপর করতে হয় না, কারণ তাদের উপর ডিভিডেন্ডের চাপ তার উপরে সৃষ্টি হয়, এসিসির চাপ আছে, ডিএসসির চাপ আছে, ট্যাক্সের চাপ আছে। সো এই যে সব কিছু মিলিয়ে যেভাবে সে রেগুলেটেড, সেটা এইভাবে সরকারকে বুঝতে হবে যে এই স্টক মার্কেটটাকে যদি আরও হেলদি করা না যায়, আমরা যদি চায়নার দিকে তাকাই, আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমরা যদি ইউএসের দিকে তাকাই, সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যায় স্টক মার্কেট যখন খারাপ হয়। আমাদের এখানেও হচ্ছে, কিন্তু যেইভাবে মাথা ব্যথার কারণ হওয়া উচিত বলে আমরা মনে করি, সেইভাবে মাথা ব্যথার কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি না। রাইট। আমি এই প্রশ্নটাই আপনার কাছে, এবং উনি অনেকগুলো কথার অবতারণা করেছেন, সেই ব্যাপারেও যদি আপনি আমি এইগুলোই আসলে উনি যে কথাগুলি বলেছেন ওনার সঙ্গে আরো কিছু অ্যাড করব। জি, উনি যেটা বলছেন, বর্তমানে আমাদের যে আইপিও মার্কেট অর্থাৎ প্রাইমারি মার্কেট ভালো, প্রাইমারি মার্কেটটা ভালো হচ্ছে কি কারণে সেটাও দেখতে হবে। অর্থাৎ যখন মানুষ সেকেন্ডারি মার্কেট থেকে তাদের ক্যাপিটাল লস করেছে, তখন মানুষ দেখলো যে না, এক সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করে আমার সুবিধা হচ্ছে না, এখন প্রাইমারি মার্কেটে আমি দরখাস্ত করব। যে কারণে আপনি দেখেন প্রথম দিকে কিন্তু প্রাইমারি মার্কেটে যে অনেক গুণ, 40 গুণ 50 গুণ পর্যন্ত দরখাস্ত পড়েছে, ওভার সাবস্ক্রিপশন হয়েছে, এটা একটা দিক। সেটা কিন্তু আস্তে আস্তে আবার কমে আসছে। সেটা কিন্তু যে এত গুণ দরখাস্ত পড়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আর
আমরা যদি শেয়ার বাজার বলি বা ক্যাপিটাল মার্কেট বলি, সেটা শুধু কিন্তু প্রাইমারি মার্কেট না, আমার সেকেন্ডারি মার্কেটটাও কিন্তু সাথে সাথে সমভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই সমস্ত শেয়ার বিক্রি করে যদি সেকেন্ডারি মার্কেটে লোকজন বিনিয়োগ করতে না পারে বা সেকেন্ডারি মার্কেট থেকে সে ভালো মুনাফা না নিতে পারে, তাহলে আলটিমেটলি প্রাইমারি মার্কেট থেকেও কিন্তু আমার টাকা সেকেন্ডারি মার্কেটে আসবে না। সুতরাং দুটোই সমান গুরুত্বপূর্ণ। এবং উনি যে একটি কথা বলেছেন, যে সমস্ত লোকজন বলাবলি করেন যে বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার মার্কেটের কোনো ভূমিকা নেই, আমি তাদেরকে বলবো তারা আসলে এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। যে অর্থাৎ একটি দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে দেশের ডেভেলপমেন্ট হবে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হলে তাকে তাদের অবশ্যই প্রাইমারি মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেট থেকে তাদের টাকা সংগ্রহ করতে হবে। উনি যেটা বললেন যে আমাদের দেশটা আগে অনেক ব্যবসায়ী ধারণা ছিল ব্যাংকের থেকে টাকা নিয়েই শুধু ব্যবসা করতে হবে, কিন্তু ব্যাংকে টাকা রেখেছে কারা? যাদের কাছে সারপ্লাস টাকা আছে, তারাও কিন্তু এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করে টাকা সাপ্লাই দিচ্ছে। শুধু এই যে বিষয়গুলি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটাকে অস্বীকার করছেন এটা ভুল করছেন। আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, আমাদের যারা প্রাইমারি মার্কেটের রেগুলেটরি বডিতে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তারা বোধহয় সরকারকে একটা ভুল ধারণা দিয়ে রেখেছেন। সেটা হচ্ছে তারা বলছে না, দেশের শেয়ার মার্কেট তো ভালো, স্বাভাবিক, স্ট্যাবল। তারা বলছে স্থিতিশীল। স্থিতিশীল মানেটা কি? আমার ইন্ডেক্স বাড়ছে না, কমছেও না, বাড়ছে না, এটাই যদি আমি স্থিতিশীলতার ক্রাইটেরিয়া হিসেবে ধরি, এটা ভুল ধারণা। আমার ট্রেডিং তো কম হচ্ছে, লোকজন তো বিনিয়োগ কম করছে। অর্থাৎ যে ধারণাটা দেওয়া হয়েছে সরকারের কাছে, বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে ধারণাটা দেওয়া হয়েছে আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে, যে এখানে কোনো সমস্যাই নেই, অর্থাৎ এই যে ধারণাটা নিয়ে বসে আছেন, আমার মনে হয় এইটাই আমাদের এখন সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এই ধারণাটাকে এখন পরিষ্কার করতে হবে, যে আমাদেরকে বলতে হবে আসলে শেয়ার মার্কেটের অবস্থা ভালো না। এটাকে আমার কয়েকদিন আগে আমি বলেছি, এই শেয়ার মার্কেট কিন্তু এখন জাতীয় একটা পর্যায়ে চলে গিয়েছে, এবং এখান থেকে উদ্ধার না করতে পারলে আপনি যত যাই বলুন, দেশের অর্থনীতির এখন যত আমরা পজিটিভ ইন্ডিকেটর দেখানোর চেষ্টা করি না কেন, আলটিমেটলি এটা ফেল করবে। সুতরাং এই ধারণাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে আমাদেরকে শেয়ার মার্কেটে আরও মনোযোগী হতে হবে। আর যেটা উনি বলেছেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে কথাটি বলেছেন, আমি ওনার কাছ থেকে শুনলাম, আগেও শুনেছি। এখন এই যে কথাগুলি বলি হচ্ছে, একজন অত্যন্ত দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এই ধরনের কোনো মন্তব্য করেন শেয়ার বাজার নিয়ে বা শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছে তাদের নিয়ে, এটা থেকে দুঃখজনক বোধহয় মন্তব্য আর কিছু হতে পারে না। এই ধরনের মন্তব্য আসলে বাজারের অবস্থা স্বাভাবিক কিন্তু হবে না। সুতরাং আমার মনে হয় ওনাদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে না, রিয়েল ওনার বোঝা উচিত শেয়ার মার্কেটে কী ঘটনা ঘটছে, বোঝার চেষ্টা করা উচিত। আমি ওনাকে অনুরোধ করব যে উনি চেষ্টা করুক শেয়ার মার্কেটে কী ঘটনা ঘটতেছে, এখানে কোথায় সমস্যা আছে। এই সমস্যাগুলি অবশ্যই ওনাকে বলার মতো প্রচুর লোকজন আছে, তাদের কাছে জেনে নিয়ে তারপরে কিছু নীতি নির্ধারণী করে দেওয়া উচিত, যাতে করে এই বাজারটা বিনিয়োগ বান্ধব বাজার হয়। তাতে করে দেশের উপকার হবে, জনগণ টাকা বিনিয়োগ করতে পারবে, তারা সেখান থেকে লাভ করতে পারবে, সেটা আমার জাতীয় আয়ের সঙ্গে অ্যাড হবে। আমার জিডিপি 7.05% বলেন, সেটা অর্জন করা সম্ভব হবে। কিন্তু যদি এরকম হাওয়ার উপরে বসে থাকি আমরা, এমনিতে এটা হয়ে যাবে, তাহলে কিন্তু এটা সম্ভব না। এই জন্য আমার কথা হচ্ছে যে, আমার মনে হয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদের শেয়ার মার্কেট সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে তারপরে সেটার ভিত্তিতে নীতি নির্ধারণ করা উচিত। রাইট। ফুরকান ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে দেখেন, বলা হচ্ছে যে হ্যাঁ, এইটা টাইম এক্সটেনশন করা হবে, এক্সেস এক্সপোজারের টাইম এক্সটেনশনটা করা হবে। প্রবলেম ইজ যে টাইম এক্সটেনশন তো 21শে জুলাইয়ের আগে 20শে জুলাইও করা যেতে পারে, দ্যার ইজ এ টাইম। বাট একটা ব্যাংক, যে ব্যাংকটা এক্সেস এক্সপোজারে আছে, সেই ব্যাংকটা তো 21শে জুলাই পর্যন্ত বসে থাকতে পারবে না, বিকজ সে তো নন কমপ্লায়েন্স হয়ে যাবে। সো কোনো ব্যাংকই চাইবে না যে উনি নন কমপ্লায়েন্স ওনারা হয়ে যায়। সো কাজেই কি করবে, কি উপায়টা কি তাদের? কোনো উপায়ন্ত না পাইয়া ওনারা আস্তে আস্তে সেই এক্সেস এক্সপোজার থেকে বের হওয়ার জন্য একটা সেল আসবে। ওই সেলটা বাজার কিন্তু এই মুহূর্তে যে কন্ডিশন আছে সেটা নিতে পারছে না। সো এই ব্যাপারে যদি আমি আসলে একটু আগেই বলেছি, দেখেন
আমি জানি না, মানে দেখেন আমাদের মাথা তো অনেক ছোট, আমরা অনেক ভালো বুঝি না। সরকারের সর্বোচ্চ লেভেলে যারা আছেন, মাননীয় ফাইন্যান্স সেক্রেটারি, মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যারা এটার সাথে রিলেটেড আছেন, ওনারা আমাদের থেকে অনেক বিজ্ঞ, অনেক প্রজ্ঞাবান বলেই ওনারা ওই জায়গায় গেছেন। কিন্তু আমরা ছোট মাথায় যেটুকু বুঝি, যেটা আপনিও অ্যাড্রেস করার চেষ্টা করলেন, যে 21শে জুলাইতে এসে যদি আপনি এটাকে চেঞ্জ করেন, এটার রেজাল্ট কিন্তু আলটিমেটলি মার্কেটে পজিটিভ আসবে না, বরং মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে এটা চেঞ্জ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ওটা দরকার নেই। যদি এটাকে 21শে জুলাই করতে হয় তাহলে এটা করার দরকার নেই। সো দ্যাট হ্যাজ টু বি ডান অ্যাটলিস্ট বিফোর 2 months or 3 months, সো দ্যাট ব্যাঙ্কগুলো মে ওয়ার্ন যে না আমাকে এই কাজটা করতে হবে না। তাতে করে যেটা হবে যে বাজারটা একটা, এখন যে ভীতি মানুষের মধ্যে কাজ করছে, বা একটা মনস্তাত্ত্বিক বলেন আর প্র্যাকটিক্যালি বলেন, এটা একটা কাজ করছেই। সো এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য কিন্তু আমি মনে করি ইট ইজ দ্য রাইট টাইম, যে আপনার এখন এপ্রিল মাস চলছে, সো উইদিন দি এপ্রিল যদি এটাকে করে ফেলা যায় তাইলে আমার মনে হয় বাজারে কিছুটা প্রাণ আসবে। কিন্তু সাথে আমি এটাও বলতে চাই যে এইটা করা মানেই কিন্তু বাজারকে পুরোপুরিভাবে প্রাণ দিয়ে দেওয়া নয়। এটার সাথে আরেকটা জিনিস আমি যোগ করব, তারপর একটা ফোন নিব, ভাগ্যক্রমে আপনার টার্ন আসলেই ফোন আসে। সেটা হলো যে এইটার সাথে আরেকটা কাজও কিন্তু করা খুব অতীব জরুরি। সেটা হলো যে আপনি নন লিস্টেড কোম্পানির শেয়ার যারা রেখে লোন নিচ্ছে, কিংবা এই জাতীয় যেটা পুঁজিবাজার সংশ্লিষ্ট যে সকল লোন, সেইটা আপনি এক্সপোজারে আনতে পারেন। কিন্তু যেটা লিস্টেড কোম্পানি না কিংবা ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত না, এই জাতীয় কোনো লোন যদি দেয় ব্যাংক, তাহলে সেইটাকে এক্সপোজারে আনার কোনো যুক্তিকতা নাই। সেটার জন্য ডেফিনেশন চেঞ্জ করতে হলে সেটাও খুব অতীব জরুরি। দর্শক, সরি, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মমতাজ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা থেকে বলছি। আর যে প্রবলেমটা আমাদের অর্থমন্ত্রী সাহেব করতেছেন না, হ্যাঁ ঠিক করতেছেন না আর কি, ওইটা আপনারা প্রধানমন্ত্রী করতেন তাহলে ভালো হতো। আমাদের প্রধানমন্ত্রী তো মানে আমাদের জন্য অনেক কিছু করেন, আর সব বিষয়ে ওনার ইয়ে আছে আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনার অনুরোধ, বরং প্রশ্ন না, আমরা চেষ্টা করব এই ফোরাম থেকে আপনি যেভাবে বলেছেন সেই কাজটা যদি করতে পারি, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা করতে। আমি জাস্ট ওনার কথাকে সূত্র ধরে বলি, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতিটা স্টেজে কি বলছেন? দেশের উন্নতি, দেশের উন্নতি, দেশের উন্নতি। উনি কিন্তু এটা কন্টিনিউয়াস বলে যাচ্ছেন। আমি এখানে কিছুটা আবেগী হয়েই বলতে চাই, দেশের কোন নাগরিক দেশের উন্নতি দেখতে চান না? মাননীয় প্রধানমন্ত্রী ওনার মন থেকে বারবার বলছেন যে দেশের উন্নতি আমি দেখতে চাই। সো দেশের উন্নতি উনি দেখতে চান, ওনার 2021 ভিশন আছে, দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে উনি দেখতে চান। বাট ওনার যারা হ্যান্ডস আছেন, সেই হ্যান্ডসগুলো সেভাবে কাজ করছেন কি না, কখনো কখনো যদি ওনার সময় থাকে সেটাও একটু খতিয়ে দেখা দরকার। কারণ আপনি দেখেন এই পুঁজিবাজারটা নিয়ে যেইভাবে বিভিন্ন সময় খেলা হয় বা দেখা হয়, সেইখানে যে হ্যান্ডসগুলো কাজ করছে সেই হ্যান্ডসগুলো পারফেক্টলি কাজ করছে কিনা সেটা দেখেন। এটা কিন্তু প্রধানমন্ত্রীর ভাবমূর্তির জন্যও কিন্তু একটা ইস্যু। প্রধানমন্ত্রী দেশের 16 কোটি মানুষের মন্ত্রী, উনি শুধু আওয়ামী লীগের মন্ত্রী নন, উনি দেশের 16 কোটি 17 কোটি মানুষের মন্ত্রী, প্রত্যেকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার দাতা উনি। সো ওনার যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি থেকে আমি মনে করি যে উনি যে কথাটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী করতে পারেন, আমি জানি না ওনার নলেজে এটা আছে কিনা। যদি ওনার নলেজে এটা থেকে থাকে, আমি ওনাকে খুব ছোট মুখে অনুরোধ করব যে ওইটা যাতে উনি খেয়াল করেন এবং এই বাজারটাকে যদি ঠিক করেন, এটা ওনার ভাবমূর্তির জন্য ভালো হবে, দেশের ভাবমূর্তির জন্য ভালো হবে, এবং ভাবমূর্তির সাথে সাথে দেশের অর্থনীতির জন্য ভালো হবে। কিন্তু এমন রেগুলেশনের মধ্য দিয়ে করতে হবে যাতে করে 2010 আবার ফিরে না আসে, 1996 সাল যাতে আবার ফিরে না আসে, এই জায়গাটা করতেই হবে। এবং ফাইনালি আমি যেটা বলতে চাই, সামনে বাজেট, আমরা জানি যে বাজেটকে কেন্দ্র করেও অনেক সময় বাজার কিন্তু একটু অস্থির থাকে, যে কি হবে কি হবে কি হবে, এই একটা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থেকে থাকে। কারণ আমাদের বাজেটটা প্রতি বছর পুঁজিবাজার নিয়ে এরকম ঝিকঝাক হয়। সো এই পুঁজিবাজার নিয়ে বাজেটটা যাতে আর ঝিকঝাক না হয়, এই বাজেটটা যখন হবে এটা যাতে একটা মেয়াদি বাজেট হয়, অর্থাৎ ফর পুঁজিবাজার, যে 3 বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হলো বা 4 বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হলো না, মানুষ অন্তত জানলো যে এই এপ্রিল মাস মে মাস আসলেই যে পাগল হয়ে যাওয়া, কী হবে ভাই শেয়ার বিচ্ছা দাও, ঠিক আছে বাজেট হলে কিনবো, এই একটা মনস্তাত্ত্বিক মানুষের যে ভিতরে কাজ করে, এই জিনিসটা আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের বিজ্ঞ মাননীয় NBR এর চেয়ারম্যান, ওনারা যদি এই জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করেন, তাহলে এটা ডেফিনেটলি বাজারের জন্য ভালো হবে। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো সেটা হলো, দেখেন
যদি বাজারটা যেহেতু এখন একটা অস্থির অবস্থায় আছে, আমাদের অর্থনীতিবিদরা প্লাস আমরা নিজেরাও বলি যে অপ্রদর্শিত টাকা বাজারে যেগুলো আছে সেগুলোকে আমরা পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছি? পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছি না, আমরা চেষ্টা করছি। আমরা মাঝে মধ্যেই শুনি যে বাজার থেকে সমস্ত টাকা বিদেশে চলে যাচ্ছে, এটা আমরা শুনি, কতটুকু সত্যি আমরা জানি না। কিন্তু যদি সেই টাকাগুলো বাজার থেকে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে কেন? ট্যাক্সের ভয়ে তো। তাইলে এই টাকাটাকে যদি অপ্রদর্শিত অর্থটাকে যদি আমি পুঁজিবাজারের মধ্যে আনার সুযোগ করে দেই, টাকাটা কিন্তু মেইন স্ট্রিমে চলে আসলো। ডাইরেক্টলি সরকার ওইখান থেকে কোনো ট্যাক্স না পেলেও যখন ভলিউম অফ ট্রেডিং পরবর্তীতে কিন্তু এটার হিউজ একটা ইম্প্যাক্ট আছে। আমি শুধু অনুরোধ করব যে যে পরিমাণ অপ্রদর্শিত টাকা পুঁজিবাজারে আসলো সেখান থেকে না আসলে যেই ট্যাক্সটা ওনারা পেতেন, আর পুঁজিবাজারে আসার কারণে যে ভলিউম অফ ট্রেড হলো সেখান থেকে সব সেক্টর মিলিয়ে যে ট্যাক্সটা ওনারা পাইছেন, এক্স্যাক্টলি এই অঙ্কটা যদি ওনারা করে দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি পরের অঙ্কটা বড় হবে। তো চাইলে সেই অঙ্কগুলো এই সরকারি পর্যায়ে করতে হবে। আর যদি সরকারের সেরকম লোকবল না থাকে, সরকার সেটা আউটসোর্স করুক, করে এই অঙ্কটা করানোর পরে সরকার সেই সিদ্ধান্তটা নিতে পারে। রাইট, থ্যাংক ইউ। না, আমি ওনার ওই কথাটা ধরেই আমি বলছি যে আসলে প্রবলেমটা তো আমরা বুঝছি, আমরা এখানে আলাপ আলোচনা করছি, সব জায়গার থেকে আলাপ আলোচনা করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার থেকে ডেলিগেশন গিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে, মন্ত্রীদের কাছে এগুলি প্লেস করা হচ্ছে। কিন্তু এর থেকে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুঁজিবাজারের অবস্থা যে ভালো না, এটা তো যথেষ্ট বলা হচ্ছে, তাই না? কিন্তু তারপরেও যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিষয়টাকে না বোঝেন এবং সেই জিনিসটা যদি প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছানো হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা যেটা বুঝতে পেরেছি, ওনার কিছু কাছে ধারণা আছে না পুঁজিবাজার তো কোনো সমস্যা নেই, পুঁজিবাজার তো ভালোই আছে। তো এই যে একটা মিসকনসেপশন ওনাকে দিয়ে রাখা হয়েছে, তাহলে ব্যারিকেডটা কোথায়? ব্যারিকেডটা আমাদের একেবারে যারা রেগুলেট করতেছে, যারা এই বাজারে কাজ করছে, সেইখান থেকে একেবারে মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত রয়ে গেছে। অর্থাৎ যারা এই মার্কেটকে রেগুলেট করছে, মার্কেটকে যারা হ্যান্ডেল করতে পারে, তারাই যদি থ্রু প্রপার চ্যানেল তারা যদি এই বিষয়টাকে বা এই অবস্থাটাকে বোঝাতে না পারে, এটা তাদের ফেইলিওর। কিন্তু আমরা কিন্তু বলাবলি করে যাচ্ছি যে না, মার্কেটের অবস্থা ভালো নয়, এবং এটা সবাই স্বীকার করছে। এবং একজন যে কয়জন প্রশ্ন করলেন, প্রত্যেকটা প্রশ্নকারীর মুখে কিন্তু একই প্রশ্ন, দ্যাট মিনস তাহলে আমরা সারা দেশের লোক বুঝতে পারছি বাজারের অবস্থা ভালো না, আর সেখানে কেমনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেন বাজারের অবস্থা ভালো এবং সেই মেসেজটা উনি প্রধানমন্ত্রীর কাছে দেন, এটা আমার কাছে বোধগম্য নয়। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যে জিনিসটা করা উচিত, এই যে আমি দেখেছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছে, আর তাদেরকে বুঝতে হবে যে যারা ফিল্ডে কাজ করছে, তারা সমস্যাটাকে যেভাবে অনুধাবন করছে, তাদের কাছে প্লেস করছে, এখন তাদের সেইভাবে জিনিসটাকে টেক আপ করা উচিত। সেভাবে টেক আপ না করে জিনিসটাকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে, যেটার কারণ হচ্ছে এক্সপোজার লিমিট, যেটা আপনি বলছেন। এক্সপোজার লিমিট এটাকে অ্যাডজাস্ট করার, টাইমটাকে এক্সটেন্ড করার জন্য আমি এক জায়গায় দেখেছি মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, মাননীয় বাণিজ্যমন্ত্রী, তিনজন এক জায়গায় বসে কথা বলেছে এবং তারা বুঝেছে যে না, এটা করতে হবে। তো এই তিনজন ইম্পর্টেন্ট ব্যক্তি যে জিনিসটা রিয়েলাইজ করছেন, সেই জিনিসটা হচ্ছে না কার কারণে, এটা আমার মনে হয় তাদের তদন্ত করে দেখা উচিত। রাইট, ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ততম সময় বের করে এসছেন। ফোরকান ভাই, অনেকদিন পরে আপনাকে পেয়েছি, ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের আলোচনা, এবং আমার মনে হয় আজকে আমরা অনেকগুলো আঙ্গিকে আলোচনা করেছি, এবং নীতি নির্ধারকরা যদি আলোচনা শুনে থাকেন, নিশ্চয়ই ওনারাও অনুধাবন করবেন যে এই সময় করণীয়টা কি। আমরা চেষ্টা করে যাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাব। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামী রোববার দিন এই অনুষ্ঠান এই সময় আবারও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।